আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতু। আজ 29 নভেম্বর 2025। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চট্টগ্রাম বন্দরকে অন্তর্বর্তীকালীন সরকার ডেনমার্কের একটি প্রতিষ্ঠানের কাছে 30 বছরের জন্য রিলিজ দিয়েছেন। তিনি 30 বছরের জন্য ডেনমার্কের একটা প্রতিষ্ঠানের কাছে আমাদের চট্টগ্রাম বন্দরকে ভাড়া দিয়েছেন বা এটা পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন। এখন এই বিষয়টা নিয়ে অনেকে অনেক কথা বলে, আজকে এই বিষয়টা নিয়ে ব্যাখ্যা করব। প্রথমত হচ্ছে গিয়ে, যে রাষ্ট্রের বন্দর নেই সেই রাষ্ট্রই জানে বন্দর থাকা কতটা জরুরি। দ্বিতীয় হচ্ছে, বন্দর একটি রাষ্ট্রের হৃৎপিণ্ড। এটি রাষ্ট্রের সকল অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। তো বন্দর যেহেতু বাংলাদেশের আছে, আলহামদুলিল্লাহ, এই বন্দরটি সুব্যবহার করাটা মানে সুন্দরভাবে ব্যবহার করাটা অনেক প্রয়োজন এবং রাষ্ট্রের অর্থনীতিকে বহন করার জন্য এই বন্দর ব্যবস্থাটা খুবই প্রয়োজন। তো চট্টগ্রাম বন্দর এটা যে পরিমাণে বাংলাদেশের এই বন্দরটিকে ঘিরে দুর্নীতি হয়, এরকম দুর্নীতি পৃথিবীর কোনো রাষ্ট্রের বন্দরে হয় না। বাংলাদেশের চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে, বিশেষ করে বিগত 54 বছর স্বাধীনতার পর থেকে এবং বিগত ফ্যাসিস্ট আমল বা 15 বছর যে পরিমাণে দুর্নীতি হয়েছে বন্দরকে কেন্দ্র করে, এতে রাষ্ট্রের অনেক ক্ষতি হয়েছে। বিশেষ করে অর্থনীতি এবং মুদ্রাস্ফীতি হয়েছে। কারণটা আমি আপনাকে বুঝাইয়া বলি। চট্টগ্রাম বন্দরে কেউ যদি বিদেশ থেকে কোনো মাল আমদানি করে, সেটা যদি ধরেন 1 কোটি টাকার মাল হয়, সে 1 কোটি টাকার মালে 20 লক্ষ টাকা চাঁদা দিতে হয়। বিভিন্ন সরকারি দলকে চাঁদাটা দিতে হয়। দেওয়ার পরে এই 1,20,00,000 টাকার মালটাকে সরকারি ট্যাক্স দিতে হয়। ট্যাক্স দেওয়ার পর সেটাকে চাঁদা দিতে হয়। চাঁদা দিয়ে 1 কোটি টাকার মালটা আপনার 1,50,00,000 পড়ে। 1,50,00,000 পড়লে এটা আবার বিভিন্ন ঘাটে আবার চাঁদা লিপ্ত হয়। এভাবে হতে হতে এই মালটা 1,80,00,000 বা 2 কোটি টাকা পড়ে। ধরে যেই মালটা আমি 1 কোটি টাকাতে আনলাম, এটা এখন আমার বাংলাদেশে এনে ট্যাক্স, চাঁদা এবং বিভিন্ন মাধ্যমে আমি এটাকে 2 কোটি টাকা নিলাম। যে জিনিসটা আমি 100 টাকায় বাজারে ক্রয় করতে পারবো, সেটা এখন 200 টাকায়। বা আপনাকে আরেকটা উদাহরণ দিই, চট্টগ্রাম বন্দরে যারা ছোট ব্যবসায়ী রয়েছে বাংলাদেশের, তারা যদি আপনার মনে করেন একটা 10-12 লাখ টাকার কোনো পণ্য আনে, ধরেন 10 লাখ টাকার কোনো পণ্য আনলো, এটার চাঁদা দিতে হয় 5 লাখ টাকা, ভ্যাট দিতে হয় 2 লাখ টাকা, মোট 17 লাখ টাকা। তার এইটার মূল্য যদি ধরেন 100 টাকা করে হয়, এটা এখন বিক্রি করতে হবে 200 টাকা করে। তো এই জন্য চিজবস্তুর দাম বেড়ে যায়, রাষ্ট্রের মানুষের প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যায় এই চাঁদা দেওয়ার প্রয়োজনে। বাংলাদেশে এই বন্দরটাকে চুষে খায় ক্ষমতাসীন দলেরা এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা, বন্দরগুলোকে চষে চষে খায়। এখন চট্টগ্রাম বন্দরকে ডেনমার্কের একটি প্রতিষ্ঠানে দেওয়াটা অন্তর্বর্তীকালীন সরকারের কতটুকু ঠিক হয়েছে? এটা সরকার ঠিক করেছে বিদেশি একটি প্রতিষ্ঠানকে পরিচালনা করে দেওয়ার দায়িত্বটা দিয়ে, কিন্তু একটা জিনিস ভুল করেছে, সেটা হচ্ছে 30 বছরের জন্য না দিয়ে 5 বছর বা 10 বছরের জন্য দিলে পারতো। আর দ্বিতীয় কথা হচ্ছে, ডেনমার্কের প্রতিষ্ঠানে না দিয়ে ভারত আমাদের এই বন্দরটাকে চীনের কোনো প্রতিষ্ঠানে দেওয়া উচিত ছিল। চীনকে চালাইতে দেওয়া উচিত ছিল, বা তুরস্ক, কারণ এদের সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো। তারপরে হচ্ছে গিয়ে, এই এই বন্দর দেওয়ার ফলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ঘুম হারাম হয়ে যাওয়ার পেছনে মূল কারণটা হচ্ছে গিয়ে দুইটা। প্রথম কারণটা হচ্ছে, তারা আর চাঁদা তুলতে পারবে না এবং তাদের দল শক্তিশালী হতে পারবে না। আমি একটি গোপন সূত্র থেকে জেনেছি, চট্টগ্রাম বন্দরে প্রতিদিন 200 কোটি টাকা চাঁদা তোলে।
আমি আবারও বলছি, চট্টগ্রাম বন্দরে প্রতিদিন 200 কোটি টাকা চাঁদা তুলে, এবং এমনও সময় যায় চট্টগ্রাম বন্দরে, বিশেষ করে বাংলাদেশে ঈদের সময় যখন আসে বা বিভিন্ন সব সময়, এ চাঁদার পরিমাণ কোনো দিন 400 কোটি টাকা উপরে। একদিনে 400 কোটি টাকা চাঁদা উঠে, আপনি জিনিসটা বুঝতে পারছেন, 400 200। তো এগুলো রাজনৈতিক দলগুলো লুটে পুটে খায়। এখন এই চাঁদাটা যদি না দিতে হয়, ব্যবসায়ীরা এই মালটাকে সঠিক মূল্যে বাজারে ছাড়তে পারবে এবং জনগণ বা ক্রেতা ক্রয় করে পুষবে। কিন্তু যদি চাঁদা দেয় তাহলে তো এটার দাম বেড়ে যাবে, মানুষের হাতের নাগালে চলে যাবে। দ্বিতীয় সমস্যাটা হচ্ছে, প্রথমটা হচ্ছে রাজনৈতিক দলগুলো চাঁদা তুলতে পারবে না। দ্বিতীয় সমস্যাটা হচ্ছে ভারত চট্টগ্রাম বন্দরে কোনো দাদাগিরি করতে পারবে না। কেন পারবে না? চট্টগ্রাম বন্দরের একটা বড় দায়িত্বে থাকে ভারতীয়রা, এবং তারা চট্টগ্রাম বন্দরের বিভিন্ন তথ্য ইসরায়েলকে দিয়ে দেয়। এবং ইসরায়েলের শিপইয়ার্ড, জুম শিপইয়ার্ড না, ওইটার নামটা আমার খেয়াল নেই, ওই শিপইয়ার্ড বাংলাদেশ থেকে পণ্য কয়েকবার নিয়েছে। অথচ বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলের সাথে সকল ধরনের সম্পর্ক বন্ধ। ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র। কিন্তু দুঃখের ব্যাপার, ভারত নিজেও এখানে দাদাগিরি করে ভারতের ফয়দা লুটে নেয় এবং তথ্য সংরক্ষণ করে চট্টগ্রাম বন্দর দিয়ে বাংলাদেশ কী রপ্তানি করলো বা কী আমদানি করলো, এই সকল কিছুর তথ্য এই ভারত এই চট্টগ্রাম বন্দর দিয়ে নেয়। তারপরে চট্টগ্রাম বন্দরের ভারতের দাদাগিরি এবং চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে ভারতের একটা চাঁদা তুলতো ভারত, এই দুইটা অফ হয়ে গেছে। এক হচ্ছে রাজনৈতিক দলগুলোর চাঁদা বন্ধ হয়ে গেছে, আর দুই হচ্ছে ভারতের আধিপত্য আগ্রাসন বন্ধ হয়ে গেছে। এই দুইটা বন্ধ হয়ে যাওয়ার কারণে ভারত এবং রাজনৈতিক দল দুইটাই মাঠে নেমেছে। এখন রাজনৈতিক দলগুলো মাঠে নামার মূল কারণ হচ্ছে তাদের চাঁদা, আর ভারত যে নাখোশ তার মূল কারণ হচ্ছে সিপিবি, তারপরে জাসদ, তারপরে বামরা, শাহবাগীরা, বাউল ফাউলরা যখন দেখবেন মাঠে নেমে চিল্লাচিল্লি করে, তখন মনে করবেন ভারতের স্বার্থে কোনো আঘাত বা ব্যাঘাত ঘটেছে। তাই চট্টগ্রাম বন্দরকে ডেনমার্ককে না দিয়ে, ডেনমার্ক সারা পৃথিবীর যে শিপইয়ার্ড, এটার একটা বড় অংশ, রপ্তানির একটা বড় অংশ, ডেনমার্ক রাষ্ট্রটা পুরাটাই চলে এই ট্রান্সপোর্ট শিপইয়ার্ডের মাধ্যমে। তো ডেনমার্কে দিয়েছে ভালো কথা, কিন্তু ডেনমার্ককে না দিয়ে আমরা চেষ্টা করলে সেটা আমরা চীনকে দিতে পারতাম, তারপরে তুরস্ককে দিতে পারতাম। যাই হোক, দিয়েছে। এখন দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশের বামপন্থী শাহবাগ এবং ভারত প্রীতি লোক যারা, তাদের একটা কথা হচ্ছে, বন্দর হচ্ছে আমার মায়ের মতো। ভাই, তোমাদের যে কোনো জিনিস হলে এটা মায়ের মতো লাগে, তাহলে আমার ওই যে নুনুটা, ওইটাও তোমাদের মায়ের মতো লাগে শালারা। তো এই সব কথা যে এরা বলে বন্দর হচ্ছে মায়ের মতো, এই সেই, দেশের সম্পদ বিদেশিরা কেন চালাবে, দেশের মানুষ, লাখ লাখ মানুষ এই বন্দরে কাজ করতো। আচ্ছা ঠিক আছে, সর্বোচ্চ 2000 মানুষ বন্দরে কাজ করতো। আমি আবারও বলছি, চট্টগ্রাম বন্দরে সর্বোচ্চ 2000 মানুষ সেখানে কাজ করতো, ঠিক আছে। কিন্তু বাংলাদেশে যে 40 লক্ষ ভারতীয় কাজ করছে, তারা যদি বাংলাদেশ থেকে চলে যায়, এই 2000 মানুষ কাজ তো করতেই পারবে। আর পাকিস্তান, চীন, ভারত, এই রাষ্ট্রের মানুষ আইসা কাম করতেও পারবে। যে দেশে ভারতের 40 লক্ষ মানুষ বাংলাদেশে কাজ করে, আর আমাদের দেশে 2000 মানুষের চাকরি চলে যাবে। আরে ভাই, ভারতের 1.5 লাখ ঘাড় ধরে বার করে দিলেই তো চলবে, সব সহ্য হয়ে যাবে। তারপর আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা কেন বন্দর চালাতে পারি না? প্রথমত, আমরা বন্দর চালাতে পারি না কারণ আমরা পারতাম, আমরা যদি করাপশন বা দুর্নীতি না করতাম, 1 নাম্বার। নাম্বার 2, পৃথিবীর অনেক রাষ্ট্র রয়েছে যারা নিজেদের বন্দর বিদেশি রাষ্ট্রকে দিয়ে রেখেছে। যেমন ইরানের তেজবাহার বন্দর বা পাসবাহার বন্দর, এরকম নাম, ইস্পাহান বন্দর, সম্ভবত ইস্পাহান বন্দর, ইরানি ইস্পাহান বন্দর চালায় ভারত। তারপরে মালয়েশিয়া, পৃথিবীর একটি ডেভেলপড কান্ট্রি, উন্নত কান্ট্রি,
ওই রাষ্ট্রটার বন্দরও চালায় বিদেশি প্রতিষ্ঠান, সম্ভবত দুবাইয়ের একটা প্রতিষ্ঠান এরকম হবে। 3 নাম্বার আপনার সিঙ্গাপুর, বর্তমান বিশ্বের ধনী রাষ্ট্রগুলোর ভিতরে সিঙ্গাপুর একটা। সিঙ্গাপুরের বন্দর চালায় বিদেশিরা। মালয়েশিয়ার অনেক বন্দরই বিদেশিরা চালায়, আবার মালয়েশিয়ানরাও চালায়। তারপরে কাতারের যে বন্দর রয়েছে সেটাও চালায় বিদেশিরা। তারপরে সৌদি আরবের বন্দর সৌদি এবং বিদেশি উভয় চালায় এবং আমেরিকানরাও চালায়। বাহরাইনের বন্দর চালায় আমেরিকানরা। তো পৃথিবীতে অল্প কিছু রাষ্ট্র রয়েছে যাদের বন্দর তারা নিজেরা চালায়, যেমন আমেরিকা, ফ্রান্স, কানাডা, ব্রিটেন, তারপরে চায়না, রাশিয়া, জাপান। জাপানের বন্দর কিন্তু আমেরিকা চালায়, এটা বলে গেল। জাপানের 1-2টা বন্দর আমেরিকা চালায়, আর বাকিগুলা জাপান নিজে চালায়। তো এই যে পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলো তাদের বন্দরগুলো বিদেশিরা চালায়। আর বাংলাদেশ এই রাষ্ট্রের যে রাষ্ট্রে একবার বৃষ্টি হলে দ্বিতীয়বার এরা রাস্তা দিয়ে হেঁটে চলা যায় না। বাংলাদেশের কোনো একটা রাস্তার একবার বৃষ্টি হলে দ্বিতীয়বার হেঁটে চলা যায় না। আমরা নিজেরা বন্দর চালাবো, আমরা নিজেদেরকে এত যোগ্য মনে করি, আসলে এটার যোগ্য আমরা নই। তারপরেও আমরা চালাতে পারতাম যদি আমরা কারাপশন, দুর্নীতি না করতাম, চাঁদাবাজি না করতাম। আমরা যদি সৎভাবে থাকতাম তাহলে চালাতে পারতাম। তারপরে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার 30 বছরের জন্য ডেনমার্কের একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছে চট্টগ্রাম বন্দরকে পরিচালনার। এটা একটা ভুল সিদ্ধান্ত, কারণ সর্বোচ্চ 5 থেকে 10 বছরের চুক্তি করা উচিত ছিল। এটা 30 বছর চুক্তি করাটা সম্পূর্ণভাবে একটা বোকামির কাজ, এবং ভবিষ্যতে সরকারের উচিত হবে এই চুক্তিটা বাতিল করা। যে সরকার আসবে ভবিষ্যতে সেটা বাতিল করা উচিত হবে 5 বছরের। আর চীনকে দিলে সবচেয়ে উত্তম হতো, চীন বা তুরস্ক। পাকিস্তানকে দেওয়া যাবে না, কারণ পাকিস্তানকে দিলে শাহবাগে হার্ট ফিল করবে, ভারতীয়রা আতঙ্কে থাকবে, দাদাবাবুরার মাথা নষ্ট হয়ে যাবে। বাংলাদেশে ভারত প্রীতিরা, যাদের ভারত প্রীতি রয়েছে তারা পাগল হয়ে যাবে। তো পাকিস্তানকে দেওয়া যাবে না। আমরা চাইলে কাতারের প্রতিষ্ঠান আছে, দুবাইয়ের প্রতিষ্ঠানগুলো খুবই ভালো, আরব আমিরাতের, ওইগুলোকে দিলে পারতাম, তুর্কিকে দিলে পারতাম, চীনকে দিলে পারতাম, কিন্তু আমরা ডেনমার্ককে দিচ্ছি। ওরা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বন্দর পরিচালনা করে, বিশেষ করে উন্নত রাষ্ট্রগুলোতে বন্দর পরিচালনা করে ওদের এক্সপিরিয়েন্স রয়েছে। কিন্তু মাগার চীনকে দিলে সবচেয়ে উত্তম হতো, বা তুরস্ককে দিলে। আর এখানে 30 বছরের জন্য না দিয়ে সর্বোচ্চ আমরা 5 থেকে 10 বছরের দিলে সবচেয়ে ভালো হতো। কিন্তু 30 বছর এই চুক্তি থাকবে না, একটা না একটা সময় চুক্তিটা নির্বাচিত সরকার বাতিল করবে। তো যারা বন্দর নিয়ে কাকা করে তাদের উচিত আমার এই ভিডিওটা দেখার।